আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই ভালো আছি। প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আপনাদের মাঝে ঠিক সময় মতো ঘটনাগুলি আপলোড দিতে পারছি না। আসলে কিছু প্রবলেম হয়েছিল, যার জন্যে আপনাদের মাঝে ঘটনাগুলি শেয়ার করতে পারছিলাম না। তো এখন থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত সময় মতো আপনারা ভৌতিক ঘটনাগুলি পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের মূল ঘটনাটিতে চলে যাই। যে ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি আমার আব্বুর বন্ধুর সাথে ঘটে যাওয়া। আসলে আমি আমার যে ফ্যামিলিগত যে ঘটনাগুলি আপনাদের কাছে শেয়ার করেছিলাম, সেখানে অবশ্যই শুনতে পেরেছিলেন যে আমাদের ফ্যামিলি মাছ ধরা বা জেলের কাজ করে, আমাদের ফ্যামিলির জেলে। তো সেই সুবাদে আমার আঙ্কেলও মাছ মারে। তো তার সাথে যে ঘটনাটি ঘটেছিল, ঘটনাটি অনেক আগের। তার যখন ছোট ছেলে জন্ম নেয়, প্রায় 2001 সালের ঘটনা তখন। তো আঙ্কেলের মুখ থেকে আমি যেভাবে শুনেছিলাম আপনাদের সাথে ঠিক সেইভাবেই শেয়ার করছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন ঘটনাটি আপনাদেরকে পড়ে শোনাই। সময়টা ছিল 2001 সাল। আমি প্রায় রাতে বাড়ি ফিরি। আসলে আমার একটা চায়ের দোকান আছে। সেই চায়ের দোকান থেকেই আমি আস্তে আস্তে লেট হয়ে যায়। আর যখন আমি রাতে আসি, রাতে আসার পর খাওয়া দাওয়া করে আমি আবার মাছ মারতে বের হয়ে যাই। তো সেই দিন আর দেরি করে না এসে সন্ধ্যায় দোকান বন্ধ করে চলে আসছিলাম। সেই দিন আমার ছেলেও আমার সাথে ছিল, আমার ছোট ছেলে। তো বলে রাখা ভালো যে আমাদের এখানে একটি বেল গাছ আছে, যে বেল গাছটি অনেক পুরনো, অনেক আগের। আমিও ছোট সময় দেখেছি ওই গাছটি যেমন ছিল তেমনই আছে ওই গাছটি। তো লোকমুখে অনেক কথাই শুনেছি গাছের বিষয়ে, তবে কোনোদিন আমার সাথে তেমন কোনো ঘটনা ঘটেনি। তাই আমি এগুলো বিশ্বাস করতাম না, আমি এড়িয়ে যেতাম। তো একদিন যখন আমি সন্ধ্যার সময় দোকান বন্ধ করে আমার ছেলেকে সাইকেলের পিছনে চড়িয়ে আমি আসতেছিলাম, ঠিক তখনই আমি একটা গরম একটা বাতাসের মানে আমার শরীরে গরম একটা বাতাস লাগলো। তখন আমি একটু থমকে গেলাম যে হঠাৎ করে দিন ভালো, আবহাওয়াও ভালো, তো হঠাৎ করে গরম বাতাসটা আমি তেমন এটা আমলে নিইনি। না নিয়ে আমি আবার সাইকেল চালাতে শুরু করি। যখন আমি ওই বেলগাছের দিকে আসি, বেলগাছের দিকে এক নজর তাকিয়ে আমি আবার সোজা চালাতে থাকি। তো একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনারা একটা মানুষকে নিয়ে সাইকেল বা বাইক চালাবেন, তখন একটা ওজন থাকে। আর যখন সেই মানুষটা মানে নেমে যায়, তখন কিন্তু আলাদা একটা ওজন লাগে, যেমন হালকা হয়ে যায়। তো আমি একটু সামনে যেতে, বেলগাছ পার হতেই আমার তো কেমন যেন লাগলো যে আমার ছেলেটা পিছন থেকে নেই, আমার এমন লাগলো। আমি সাইকেলটা ব্রেক করেই পিছনে তাকিয়ে দেখি আমার ছেলেটা সাইকেলের পিছনে নেই। আমার ভিতরটা তখন পুরোটাই কেঁদে উঠেছিল। আমার ছেলেটা কোথায় গেল? আমার সাথেই তো আসছিল সে। সে মুহূর্তে আমার চোখ বেলগাছের উপরে পড়লো, আর আমি তাকিয়ে দেখলাম আমার ছেলেটাকে সাদা কাপড় পরিহিত একটি অবয়ব তাকে ধরে রেখেছে। তার দু হাত ধরে ঝুলে রেখেছে তাকে। তার চিৎকার, সে যে চিৎকার করছে, সেই চিৎকারটাও আমার কানে আসছিল না তখন। আমি শুধু তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারতেছিলাম যে আমার ছেলেটা মৃত্যুর মুখে থেকে হাহাকার করছিল সে। আমি সাইকেল থেকে নেমে সাইকেলটা ফেলে দিয়ে দৌড় দিয়ে বেলগাছের নিচে যাই। নিচে যাওয়ার পরে ওই অবয়বটা হাসছে আর বলছে, তোর ছেলেকে যদি পেতে চাস তাহলে আজকে আমাকে মাছ মেরে খাওয়াতে হবে। আমি তো পুরো আতঙ্কিত হয়ে যাই, আমার গায়ের লোম দাঁড়িয়ে পড়ে যে এই অবয়বটা আমাকে কি বলছে। আমাকে বলছে যে তুই তো খুব ভালো মাছ মারিস,
তো আমাকে আজকে মাছ মেরে খাওয়াবি। আমি কি করব তখন বুঝতে পারতেছিলাম না, আমার মুখ দিয়ে তখন কথা বেরোচ্ছিল না, হাত পাও পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি এক পলকে আমার ছেলেটার দিকে তাকিয়ে আমার চোখ দিয়ে পানি পড়ছিল, ভিতরে ভয় কাজ করছিল, কিন্তু ছেলের মায়াতে সে ভয়টাও আমার কেমন যেন উধাও হতে থাকলো। আমি তৎক্ষণাৎ আর দেরি না করে সাইকেলটা নিয়েই সোজা বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার স্ত্রী আমাকে বলে উঠল, তুমি একা কেন, বাবু কোথায়? আমি বললাম, কথা না বলে আমার জালটা দাও। সে বলল, কি হয়েছে তোমার, আমার বাবু কই? আর তুমি সন্ধ্যাবেলায় যাবে আজকে মাছ মারতে, তুমি রাতে যাবে না? তখন আমি আমার স্ত্রীকে বললাম যে তুমি বেশি কথা না বলে আমার জালটা দাও, যদি ভালো চাও। সে আমার কথায় হয়তো বা বুঝতে পারলো যে আমার বাবুর কিছু হয়েছে, তার চোখ দিয়ে তখনই পানি ঝরতে লাগলো। সে জালটা এনে দিয়ে বলল, আমার বাবুকে তুমি বাঁচাও। আমি অসহায়ের মতো সে অবয়বটার কাছে যেন আমি একটি বাঁধা গোলাম হয়ে গেলাম। আমি দ্রুত নদীতে যাই, একটা নৌকা নিয়ে নৌকাটা ভাসিয়ে নদীর মাঝে গিয়ে জাল ফেলতে থাকি। অন্যদিন আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ আমি মারি, তবে ওই দিন কেন জানি আমার জালে কোনো মাছ উঠতেছিল না। প্রায় মাছের হাহাকার করতে করতে, মাছের জন্য অপেক্ষা করতে করতে প্রায় রাতের হবে 11টা, 11:30, 12টা এরকম। সময়টা তেমন খেয়াল নেই আমার, প্রায় গভীর রাতের মতো। আমি ভয়ে কাঁপছি, কেউ নেই সেদিন কেউ মাছ মারতে আসেনি। আর আমার ছেলেটা একটা অবয়বের কাছে বন্দি আছে, সে বিষয়টা যে কতটা ভয়ঙ্কর ছিল, সে বিষয়টা যে কতটা ভয়ানক ছিল একমাত্র আমি জানি। হয়তো এটা বিশ্বাসযোগ্য না অনেকের কাছে, তবে আমার সাথে ঘটেছে সেটা আমি জানি। আমি মাছের জন্য হাহাকার করছিলাম, হঠাৎ আমার জালে একটা বড় মাছ ধরা পড়লো, বোয়াল মাছ, প্রায় 7-8 কেজি হবে। যখন এই মাছটা আমার জালে ধরা পড়লো, আমি তৎক্ষণাৎ আর দেরি না করে জালটি আমি তাড়াতাড়ি করে নৌকাতে উঠিয়ে নৌকাটা চালাতে লাগলাম। চালিয়ে পাড়ে গিয়ে আমি বোয়াল মাছটা 2 হাতে, একটা বাচ্চাকে যেভাবে কাকে নেয় সেভাবে আমি বোয়াল মাছটাকে কাকে নিয়ে দৌড়াতে দৌড়াতে ওই বেল গাছের নিচে যাই। গিয়ে দেখি আমার ছেলেটা অচেতন অবস্থায় গাছের নিচে পড়ে আছে। এই দৃশ্যটা যে কতটা বেদনাদায়ক ছিল সেটা আমি ছাড়া আর কেউ ফিল করতে পারবে না। আমি তখন এক পলক মনে করেছিলাম যে আমার ছেলেটা হয়তো আর নেই। এই অভয়বের চক্করে মনে হয় আমার ছেলেটাকে আজকে আমি হারিয়ে ফেললাম। আমি নিজেকে মনে মনে দোষারোপ করতে লাগলাম আর ছেলের দিকে আগাতে লাগলাম। ছেলের কাছে গিয়ে দেখি না, ছেলের নিঃশ্বাস প্রশ্বাস চলছিল তখন। ওই অবয়বটা গাছ থেকে হাসছিল আর বলতে লাগলো যে তুই আজকে মাছের জন্য যে কষ্টটা করলি সেটা দেখে আমার অনেক ভালো লাগছে। মাছটা নিয়ে যা, তোর ছেলেকে নিয়ে যা, তবে আর কখনো তোর এই ছেলেকে নিয়ে গাছের নিচ দিয়ে যাবি না। সেই দিনের পর থেকে আমি আর ওই বেল গাছের নিচ দিয়ে আমার ছেলেকে নিয়ে কখনো যাইনি। আমি যতদিন গিয়েছি ততদিনই আমি ওই অভয়বটাকে দেখেছি, তবে সেই দিনের পর থেকে আমার আর কোনো ক্ষতি হয়নি। আলহামদুলিল্লাহ, আমি সেদিনের পর থেকে অনেকটাই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করলাম, আসলে এই ঘটনাটি আমি যখন শুনছিলাম তখন আমার গায়ের লোম দাঁড়িয়ে পড়ছিল। আসলে বিশ্বাস অবিশ্বাস একদিকে রেখে বিনোদন হিসেবেও আমরা এই ভিডিওগুলো, এই ঘটনাগুলো শুনতে পারি। বিশ্বাস করাটা আপনাদের কাছে, না করাটাও আপনাদের কাছে, তবে চেষ্টা করি যতটুকু সত্য ঘটনাগুলি আপনাদের সামনে এনে হাজির করার, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি।
বারবারই বলে থাকি, আপনাদের সাথে ঘটে যাওয়া, আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া যদি অনাকাঙ্ক্ষিত কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে, অবশ্যই আমাদের ডিসক্রিপশনে ইমেল অ্যাড্রেস দেয়া আছে, সেখানে আপনার নাম, আপনার পেশা লিখে আপনার ঘটনাটি সেন্ড করতে পারেন আমাদের কাছে। যদি আমাদের পড়ে মনে হয় যে না, ঘটনাটি আমার লিসেনারদের সাথে শেয়ার করার মতো, অবশ্যই শেয়ার করব। তো দেরি না করে চলুন দ্বিতীয় ঘটনাটিতে চলে যাওয়া যাক। দ্বিতীয় ঘটনাটি ঘটে আমার সেই আঙ্কেলের সাথে এবং তার ভাইয়ের সাথে। যখন সে ছোট ছিল, তারা দুই ভাই, মোটামুটি অনেক বছর আগের কথা। তো চায়ের দোকানের যে কথাটা বললাম, এই চায়ের দোকানকে ঘিরেই সেই ঘটনাটি। চলুন ঘটনাটি নিজের মতো করে বলা যায়। আমরা তখন দুই ভাই, খুব ছোট ছোট, বাবার সাথে চায়ের দোকানে বসি। আমাদের চায়ের ব্যবসাটা আমাদের দাদার আমল থেকে। তো আমি প্রায় রাত পর্যন্ত বাবার সাথে থাকি, সেদিন আমার ছোট ভাইও আসে। তো বাবার যে সাইকেলটা ছিল, ওই দিন রাতে বাবা প্রায় দোকান বন্ধ করতে করতে 12টা বেজে যায়। এমন সময় আমার ছোট ভাই বলছে যে ভাইয়া, আব্বু দোকান লাগিয়ে আসুক, আমরা চলে যাই। তখন আমি বললাম না না, আমরা একসাথেই যাই, যেহেতু রাত হয়ে গেছে, চলো একসাথেই যাই, আব্বু দোকানটা লাগাক, আব্বুর সাথে সাথে আমরাও দোকানটা আব্বুকে সাহায্য করি লাগানোর জন্য। তো যখন আব্বু দোকান লাগাবে এমন সময় আমরাও দোকান লাগাই। দোকান লাগিয়ে আমরা যার জির মতো যাওয়ার চেষ্টা করি। তো আব্বু এক সাইকেলে ওঠে, আমি ওকে নিয়ে আর এক সাইকেলে উঠি। তো আব্বু ওই দিন কেন জানি এত স্পিডে সাইকেল চালাচ্ছিল, আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আর আমার সাইকেলটা যতই জোরে চালানোর চেষ্টা করছিলাম, ততই যেন আব্বুর পিছনে পড়ে যাচ্ছিলাম। তো হঠাৎ আমার ছোট ভাই বলল যে ভাইয়া, আমার খুব প্রস্রাব ধরছে, সাইকেলটা থামাও। তো সাইকেলটা যে জায়গায় থামাই, সেই জায়গাটায় একটা কলার বাগান ছিল, কলা গাছের বাগান ছিল। তো ও প্রস্রাব করতে বসে, আসলে একজনের দেখা দেখি আরেকজনের প্রস্রাব ধরে। তো সেক্ষেত্রে আমিও ওর সাথে প্রস্রাব করতে দাঁড়িয়ে যাই। তো প্রস্রাব করছিলাম আর এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎ কলা গাছের বাগানের মধ্যে কে যেন আগুন তাপাচ্ছিল, আগুনের তাপ নেয় না শীতের দিন আগুন জ্বালিয়ে, তেমন হয়তোবা আমার লাগলো যে কেউ আগুন জ্বালিয়েছে সেখানে। তো আমি এখান থেকে বলতে লাগলাম, কলা গাছের মাথা থেকে বলতে লাগলাম যে কে কলা গাছের বাগানে আগুন জ্বালিয়েছে, কে? কলা গাছের তো ক্ষতি হয়ে যাবে এভাবে বাগানের, আপনারা কে এত রাতে ওইখানে? বের হন, কলা গাছের বাগান থেকে বের হন। যখন আমি এটা বলতে লাগলাম, আমি মনে হয় সেটা আমার বলার জীবনের সবচেয়ে বড় একটি ভুল ছিল। আমি বলার সাথে সাথে দেখলাম ওই আগুনটা একটা গোল আকৃতি হয়ে যায়, গোল আকৃতি হয়ে কলা গাছের উপর দিয়ে আসতে থাকে। কলা গাছগুলো সে আগুনের ভিতর দিয়ে চলে যাচ্ছিল, অথচ কলা গাছের কিচ্ছু হচ্ছিল না। আমি দেখে অবাক হয়ে যাই, ওই আগুনের গোল্লাটা আমাদের দিকে ক্রমশ তেড়ে আসছিল। এটা দেখে আমি এতটা ভয় পাই, আমার ছোট ভাইকে টান দিয়ে বলি তাড়াতাড়ি সাইকেলে ওঠ। যখন এটা বলি, তখন ওরে বলি যে তুই কোনোভাবেই পিছনে তাকাবি না। আমি অনেক আগেই শুনেছিলাম যে জিন নামক কিছু পেরত থাকে, ওদেরকে অনেক নামেই ডাকা হয়। আগুনের লোক্কা হয়ে যায়, আগুনের গোল্লা হয়ে যায়, এরকম জাতের কিছু জিন আছে। তো আমি বুঝতে পারলাম যে হয়তোবা আমরা সেটার পাল্লাতেই পড়েছি। সেটা ক্রমশ আমাদের দিকে এগিয়ে আসছিল। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। এমন ভয় পেয়েছি যে আমি সাইকেলটা এত জোরে জোরে আমি পেট্রোল দিতেছিলাম, তারপরে আমার সাইকেলটা দ্রুত যেতে পারছিল না। কেমন যেন ওই আগুনের লোক্কাটার কাছে চলে যাইতেছিলাম আমি।
আমি যেতে 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 এক সময় দেখি আমার ছোট ভাইকে ধরবে ধরবে আগুনের লোকটা এত বড় হয়ে গেছিল যে আমি দেখতেছিলাম তার আলোতে আমি রাস্তা পুরোটা আলোকৃত হয়ে যায়। তখন আমি রাস্তাটা পুরো পরিষ্কার দেখতে পারতেছিলাম। তার লোকটা এমন ছিল, হঠাৎ করে রাস্তা আঁকা বাঁকা ছিল। তো সেই আঁকা বাঁকার জন্য আমি ভয়ে পেট্রোল দিতে দিতে সাইকেল নিয়ে একটা খেতে পড়ে যাই, ধান খেতে। তো মাত্র মানুষ ক্ষেত লাগিয়েছে, প্রায় কাদা কাদা ছিল মাটি। তো সেখানে যখন পড়ে যাই, আমি পড়ার সাথে সাথেই দৌড় দেওয়ার চেষ্টা করি। আসলে দেখবেন যে কাদার মধ্যে দৌড় দেওয়া যায় না। তখন আমি দৌড়াচ্ছি ক্রমশ, আমার দৌড় যেন স্লো হয়ে যাচ্ছিল। এক একটা আমি কদম ফেলছিলাম খুব আস্তে আস্তে, আর আগুনের গোল্লাটা যেন আমাকে তখন ধরে ফেলে। সে মুহূর্তেই আমি চোখের সামনে একটা আলোর ঝলকানি দেখেই আমি সেন্সলেস হয়ে যাই। তখন আর আমার কোনো হুঁশ ছিল না যে আমার ছোট ভাইটা কোথায় আর আমি কোথায়। যখন আমার জ্ঞান ফিরে, তখন আমি তাকিয়ে দেখি যে আমি রাস্তার এক সাইডে পড়ে আছি। আর আমার যে এলাকার মানুষ ছিল, তারা আমার পাশে দাঁড়িয়ে আছে। আর আমার ছোট ভাইটা তখন তাকে কে যেন বাড়িতে নিয়ে গেছিল। তো বাড়ির মানুষ তখন, আমি জ্ঞান ফিরে দেখি যে তারা মাত্র আসছে একদম ভোর, একদম ভোর, নামাজ শেষ হয়েছে এমন সময়। তো তারা তখন আমাকে ধরে ধরে, আমার ফ্যামিলিও আসে, তারা এসে আমাকে ধরে বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে গোসল করায়, সারা শরীরে কাদা ছিল। আসলে সেদিনের পর থেকে রাত করে আর দোকান থেকে ফিরিনি। তো এই ছিল আমার আরেকটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রিয় লিসেনার্স, আমি বারবারই বলে থাকি যে আমার জীবনের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলি, বা আমার পাড়া প্রতিবেশীর সাথে যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক চেষ্টা করি, অনেক কষ্ট করি, শুধু আপনাদের সাবস্ক্রাইবের জন্য। আপনারা লাইক কমেন্ট করবেন সেটার জন্য। আসলে মন্তব্য না করলে বোঝা যায় না যে আমি কেমন করছি, আমার ঘটনাগুলি আপনাদের কাছে ভালো লাগছে কিনা। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মাঝে আপনাদের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলি, বা আপনাদের কলিগদের সাথে, আপনাদের পার্টনারদের সাথে, আপনাদের চলাফেরার বন্ধুদের সাথে, বা তাদের বাবাদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত অলৌকিক যে ঘটনাগুলি যদি আপনারা জেনে থাকেন, অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে আপনারা আপনাদের মন্তব্যগুলি জানাতে পারেন। আপনাদের ভৌতিক ঘটনাগুলি আমাদের কাছে শেয়ার করতে পারেন। অবশ্যই শেয়ার করার মতো হলে আমরা আমাদের লিসেনারদের কাছে শেয়ার করব। তো চলুন, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, সে ঘটনাটি আমার, আসলে এর আগের যে ভিডিওটি সেটা শুনতে পেরেছেন যে আমরা এটাতে দুজন কাজ করি। আমার নাম মামুন, আর আমার যেই ভাই আছে, ছোট ভাই, ওর নাম জীবন। সেই তৃতীয় ঘটনাটি ও আপনাদের সাথে শেয়ার করবে। চলুন কথা না বাড়িয়ে ওর থেকে শোনা যাক। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও অনেকটাই ভালো আছি আপনাদের দোয়ায়। চলে আসলাম আবারও নতুন একটি ঘটনা নিয়ে। তো আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি আমাকে একজন মেইল করে পাঠিয়েছেন। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, আমার নাম ও ঠিকানা আপনি গোপন রাখবেন, এইটা আমার বিনীত অনুরোধ। ঠিক আছে। তো ঘটনাটি ঘটে আমার এক প্রতিবেশীর সাথে। ওর নাম ছিল সোনিয়া। তখন ওর বয়স ছিল এই মোটামুটি 14 বছর হবে। সোনিয়া আমাদের বাড়ি থেকে 3 বাড়ি পর ওদের বাড়ি। তো সম্পর্কে প্রতিবেশী আর কি। আগেরকার দিনে
আপনারা অবশ্যই জেনে থাকবেন, অল্প বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হতো। কিন্তু সোনিয়ার সাথে এর ব্যতিক্রম হয়েছিল। কারণ হলো, সোনিয়া তার মা বাবার অনেক আদরের মেয়ে ছিল। তার জন্য বিয়ে দিতে দেরি হয়েছিল। অদ্ভুত একটা বিষয় হলো, সোনিয়ার বিয়ে কার সাথে হচ্ছিল, মানে সোনিয়ার বিয়েটা দিয়েছিল কিন্তু একটু দেরিতে দিয়েছিল। কিন্তু অদ্ভুত একটা বিষয় হলো, সোনিয়ার বিয়ে কার সাথে হচ্ছিল আমরা ভালো করে জানতাম না। সোনিয়ার বাবা একজন ফকির দরবেশ টাইপের মানুষ ছিলেন, খেয়ালি প্রকৃতির। হঠাৎ করে তার এক মুরিদের পাল্লায় পড়ে মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছেন। বরের সম্পর্কে আগেই কিছুই আমাদের জানা ছিল না। সোনিয়ার বাবাকে ভয় মিশ্রিত শ্রদ্ধা করতাম বলে কিছু জিজ্ঞেসও করা হয়নি এই বিয়ে সম্পর্কে। তিনি ছিলেন ফকির দরবেশ মানুষ, তার উপর কখন গুসা হয়ে যায় তা কে জানে। বিয়ের সময়টা এই মাগরিবের পরে ঠিক করা হয়েছিল। পাত্রপক্ষ ঠিক মাগরিবের পরেই অন্ধকার নামতেই হাজির হলো বিয়ে বাড়িতে। বরের সাথে মাত্র 2 জন মানুষ ছিল। একজন সোনিয়ার বাবার মুরিদ, সেই মানুষটি ছিলেন পাত্রের মামা। আরেকজন ছিলেন পাত্রের বাবা। এত কম বরযাত্রী আসতে দেখে অনেকটা অবাক হয়ে যাই আমি, এবং সবাই অবাক হয়ে যায়। আমরা তখন সবাই অবাক হলেও কিছু বলিনি তখন। খাওয়া দাওয়া শেষ হলো, তারপর হুজুর কালিমা পড়ালেন। পাত্রের চেহারাটা ঠিক তখন দেখলাম, কিন্তু আগে কখনো দেখিনি। আমার মনে হলো চেহারাটা কেন জানি সুবিধার লাগছে না, চোখগুলো কেমন জানি ঘোলাটে ঘোলাটে। প্রথম দেখাতেই আমাদের কারো পছন্দ হলো না, কিন্তু কিছু করার নেই। আমরা খেয়ে দিয়ে তখন বাড়িতে চলে এলাম। পরের দিন ভোরে হইচই শুনে ঘুম ভেঙে গেল। সোনিয়াদের বাড়িতে প্রচণ্ড গোলমালের আওয়াজ পেলাম। এক দৌড়ে গিয়ে হাজির হলাম সেখানে। তখন গিয়ে দেখলাম সোনিয়া অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই তার মুখে পানি ছিটকে দিচ্ছে। জ্ঞান ফেরার পর সবার কথায় ঘটনাটা পরিষ্কার বুঝতে পারি। জানতে পারলাম বিয়ে বাড়িতে বর পক্ষের সাথে যেই 2 জন এসেছিল, সেই 2 জন বরকে রেখে রাতেই চলে যায়। সোনিয়ার বাসর ঘরে যখন প্রবেশ করে বর, ঠিক তখন অনেক রাত হয়ে গিয়েছিল। গ্রামের বাড়ি চারদিক ততক্ষণে নিশ্চুপ হয়ে গিয়েছিল, শুধু ঝিঝি পোকার ডাক। হারিকেনের মৃদু আলো জ্বলছে তখন। বরের মুখ একবার মাত্র দেখা হয়েছিল সোনিয়ার। ঘোলাটে চোখ দেখেই ভয়ের একটা ধীরে অনুভূতি তাকে ঘিরে ধরে। সোনিয়া যখন আরো ভালো করে আরেকবার দেখতে যাবে, দেখার আগেই বর হারিকেনের আলো এক ঝটকায় নিভিয়ে দেয়। তারপর নিঃশব্দে সোনিয়ার পাশে এসে বসলো। সোনিয়ার কেন যেন এত অস্বস্তি লেগে উঠল, তবুও কিছু করার নেই। এই ছেলেই এখন তার সব কিছুর মালিক, সহ্য তো করতেই হবে। কিন্তু ছেলেটি যখন তাকে জড়িয়ে ধরল, হাতগুলো কেমন যেন লুমস লুমস লাগলো। গা শিরশির করে উঠল সোনিয়া। তার পুরো শরীর কেমন যেন আশার হয়ে উঠল তখন। তাণ্ডব শেষে ক্লান্ত সোনিয়া মরার মতো ঘুমালো। ভোরে যখন
ঘুম ভাঙল সোনিয়ার। সে পাশে ফিরতেই দেখলো তার বিছানা খালি। বাইরে তখন গন্ডগোলের শব্দ শুনতে পায় সোনিয়া। সোনিয়ার বাবা দরজায় ধাক্কা দিচ্ছেন। দরজা খোলার পরপরেই তিনি মেয়েকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলেন। তার পরের ঘটনা শুনেই সোনিয়া অজ্ঞান হয়ে পড়ে। ঘটনাটি হলো, যার সাথে সোনিয়ার বিয়ে ঠিক হয়েছিল তারা নৌকায় করে আগের দিন দুপুরে রওনা দিয়েছিল, কিন্তু আসার সময় বিকেলে নৌকাটা ডুবে যায়, যার জন্য পাত্রসহ তার দুই সাথী মারা যায়। সকালবেলা তাদের লাশ ভেসে ওঠে নদীতে। গ্রামের লিটন মাঝি তাদের লাশগুলো পাড়ে নিয়ে আসে। এই ছিল ঘটনা। এই ঘটনাটি এখনো রহস্য হয়ে আছে আমাদের কাছে। পাত্র যদি আগেই মারা যায় তাহলে সোনিয়া কার সাথে বাসর করলো? আরো অবাক করা বিষয় হলো, সোনিয়া পরবর্তীতে গর্ভবতীও হয়ে যায়। একটি সন্তানও হয়, ছেলে সন্তান। চেহারাটা অবিকল বাবার মতোই, চোখগুলো ঘোলাটে ঘোলাটে। কিন্তু সোনিয়ার সাথে যার বিয়ে হয়েছিল তাকে পুরো গ্রাম জুড়ে আর পাওয়া যায়নি। ঘটনাটি রহস্য হয়েই থেকে গেল। এই ছিল আমার প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। আর এরকম নিত্য নতুন ভৌতিক রহস্যময় এপিসোড পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলে যাচ্ছি পরবর্তী ঘটনাতে। আমার নাম শফিক। ঘটনাটি ঘটে আমার দাদার সাথে। সময়টা ছিল মুক্তিযুদ্ধের আগের ঘটনা। তো আমার দাদা তখন টকটকে যুবক। আমার দাদা আঞ্চলিক ভাষায় আমাকে ঘটনাটি বলেছেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে সুন্দরভাবে গুছিয়ে আমার দাদার হয়ে আপনাদেরকে শোনাচ্ছি। তো আমার দাদা অনেক সুন্দর ছিল। গ্রামের মেয়েরা পাগল ছিল আমার দাদার জন্য। তো আমার দাদার বাবা, যিনি একজন মাঝি, তিনি নৌকা চালিয়ে সংসার চালাতেন। আর আগেরকার সময়ে 1 পয়সা, 2 পয়সা, এই 10 পয়সা, মানে পয়সার অনেক দাম ছিল। 2 টাকা হইলে ব্যাগ ভর্তি বাজার আনা যেত। আমার দাদা তখন পড়াশোনা করত। তো গ্রামে সবাই আমাকে অনেক ভালো করে চিনত। কখনো কারো সাথে খারাপ ব্যবহার করিনি। সবাই আমাকে অনেক ভালো বলেই চিনত। একদিন আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। এমন অসুস্থ হন তিনি, বিছানা থেকে উঠতে পারছেন না। জ্বর, মাথা ব্যথা। তো জ্বর ওঠার কারণ হলো আমার আব্বা আগের দিন বৃষ্টিতে ভিজে নৌকা চালিয়েছিলেন, যার জন্য জ্বর উঠে যায়। 5 দিন ধরে জ্বর। ঘরে রান্না করার মতো কিছুই নেই। আব্বা তো নৌকা দিয়ে মানুষকে নদীর এক পার থেকে আরেক পারে নিয়ে যেত, এভাবে টাকা ইনকাম করত। এখন আমি তো কোনো কাজ করি না, তাহলে কি করা যায়? অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেই আমি তো নৌকা চালাতে পারি, তাহলে কয়েকদিন নৌকা চালাই, আব্বা কয়েকদিন বিশ্রাম নেক। এই বলে আমি চলে যাই ঘাটে। তো এই পার থেকে ওই পার যাওয়া আসা করি মানুষ নিয়ে। তো 2 দিন চালাই। চালানোর পর আব্বার জন্য ওষুধ আনি, ঘরে রান্নার জন্য তরকারি চাল নিয়ে আসি। তো পরের দিন আমি কি একটা কাজে কোথাও যেন চলে যাই, আমার ঠিক মনে পড়তেছে না।
তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তো আমি কি করলাম, সন্ধ্যার পর ঘাটে চলে গেলাম, যদি কয়েক টাকা ইনকাম করা যায়। এই বলে নৌকা চালানো শুরু করি। তো রাত্রে নৌকা কমেই চলে। গ্রামের মানুষ সন্ধ্যাবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তো। সন্ধ্যার কিছুক্ষণ পর সব মাঝিরাও চলে যাচ্ছে। আমিও ভাবলাম চলে যাব, তবে ওই পারে ছিলাম আমি। আমাদের পাড়ে আস্তে আস্তে সব মাঝিরা চলে যায়, আমি শুধু একা নদীতে রয়ে যাই। তো যেই আমি গুদারাটা পাড়ে রাখতে যাব, গুদারা হলো নৌকাকে বোঝানো হয়, গ্রামের ভাষায় নৌকাকে গুদারা বলা হয়ে থাকে। তো আমি গুদারাটা টানে তুলতে যাব, ওই মুহূর্তে একটা মহিলা, বয়সটা হবে 30 থেকে 35 বছর, কিন্তু বোরকা পরানো, সাথে 4 বছরের একটা বাচ্চা। তো ওই মহিলাটা বলল, এই মাঝি, ওই পারে যাবা? তখন আমি বলে উঠলাম, না যাব না, বাড়িতে চলে যাব। তখন ওই মহিলাটা বলল, নিয়ে যাও না, আর তো নৌকা দেখতে পাচ্ছি না, তোমাকে টাকা বাড়িয়ে দিব, নিয়ে যাও। তখন আমি রাজি হয়ে যাই এবং বলি, উঠে পড়েন। ওই মহিলাটা যেই আমার নৌকাতে উঠলো, অমনি নৌকা অনেকটা ভারী হয়ে যাওয়াতে পানি থেকে 1 ইঞ্চি থাকে না ওই নৌকাটা। তখন আমার মনে খটকা লাগলো, যেই জায়গায় 6 থেকে 7 জন মানুষ নিলে নৌকা এমন হয় না, সেই জায়গায় ওরা 2 জন উঠতেই নৌকা এমন হলো কেন? তখন বিষয়টা আমি অনেক ভাবতেছি আর নৌকা চালাচ্ছি। তখন ওই মহিলাটার হাতে একটা ব্যাগ ছিল, যেই ব্যাগটা দিয়ে টপ টপ করে রক্ত পড়ছিল। তখন আমার মনে অনেকটা ভয় চলে এলো। আমি ভয়ে ওনাকে বললাম, এই ব্যাগে কি? তখন ওই মহিলাটা বলে উঠল, গরুর মাংস কিনেছি, তাই রক্ত পড়ছে। তখন মন থেকে ভয়টা কেটে গেল। আমি ওনাদের এই পারে থেকে ওই পারে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর উনি টাকা দিয়ে চলে যায়, আর পিছনে ফিরে বারবার আমার দিকে তাকায়। তখন আমি ওনাদের ওই পারে দিয়ে এপারে চলে আসি। এসে যখন নৌকাটা বাঁধবো, ওই মুহূর্তে ওই মহিলা আর ওই বাচ্চাটা, আমি থমকে যাই, পুরো শরীর আমার শিউরে উঠে। তখন ওই মহিলাটি বলে উঠে, মাঝি, ওপারে যাবা? তখন আমি না বলে দেই। তারপর ওই মহিলাটি বলে, আমার স্বামী অনেক অসুস্থ, ওপারে আমার যেতে হবে। তখন আমি ভাবলাম, এটা তো অন্য মহিলাও হতে পারে, আমি মনে হয় চিনতে ভুল করেছি। এই বলে তখন রাজি হই, ওনার স্বামী যখন অসুস্থ, ওনাকে দিয়ে আসি। এই মহিলাটিও বোরকা পরেছিল। যখন মাঝ নদীতে চলে আসি, ঠিক তখন আমার নজর যায় ওই ব্যাগটায়, ঠিক আগের মতোই রক্ত পড়ছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। ঠিক তখনই নদীতে জোয়ার উঠে পড়ে। বাতাসে ওই মহিলাটার মুখের ওড়নাটা সরে যায়। এত ভয়ঙ্কর মুখ আমার জীবনে যা আমি কখনো দেখিনি। তখন আমি বলে উঠি, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। কিন্তু ওই অভয়কটা পুরোপুরি খেয়াল ছিল আমাকে ও মেরেই ফেলবে। তখন আমার নৌকাটা জাকাতে শুরু করে। আমি কোনোভাবেই টিকে থাকতে পারছি না। অবশেষে কিছু না ভেবে আমি পানিতে ঝাঁপ দেই। তখন আমি সাঁতার খুব ভালো পারতাম, অনেক পুরস্কারও পেয়েছিলাম আমি সাঁতারের জন্য। তো আমি তখন পানিতে ডুব দিয়ে অনেকটা
দূরে গিয়ে উঠি। তখন দেখি ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। হয়তো মনে করেছে আমি পানির নিচে তলিয়ে গিয়েছি। তারপর দৌড় দিয়ে আমি বাড়িতে চলে যাই। পরের দিন যখন ঘাটে যাই, গিয়ে দেখি আমার নৌকাটা টুকরো টুকরো করে ফেলেছে। তখন আব্বাকে বলি, তোমার আর নৌকা চালানো লাগবে না। তখন আব্বা আর আমি মিলে একটা দোকান দেই। তো এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। তো প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। আর এই রকম নিত্য নতুন ভৌতিক এপিসোড পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনারা যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আপনাদের ঘটনা সবার কাছে, মানে আমাদের লিসেনারদের কাছে পৌঁছে দিতে পারি। আমার ডেসক্রিপশন বক্সে আমার মেইল দিয়ে দিচ্ছি, আপনারা আমার মেইলে আপনাদের ঘটনাগুলো সেন্ড করতে পারেন। তো আজকের ঘটনা এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের কোনো ঘটনা নিয়ে। হতে পারে পরবর্তী ঘটনাটি আপনার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।